সেখানে প্রায় 95% ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। এজেন্ডার মধ্যে আপনি কোথাও পিয়ারের কোনো আলোচনা ছিল না। সংলাপে ঐক্যমত কতগুলো বিষয় হয়েছে, কতগুলো বিষয় হয়নি। বিএনপির অবস্থান সবসময় হচ্ছে খুবই, আমরা দেখেছি যে তারা আসলে ঐক্যমতে যাওয়ার পক্ষে এবং বিভিন্ন দলগুলোর সাথে, এবং যে বিষয়গুলোতে হচ্ছে ঐক্যমতে আসতে পারছে না সেটা নিয়ে পুনরালোচনার পক্ষে বা একটা সমাধানের দিকে যাওয়া যাবে। আপনারা কি মনে করেন যে এই যে আন্দোলনের এটার যৌক্তিকতা আছে? আমরা মনে করি যে আপনি লক্ষ্য করবেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। আপনার নিশ্চয় অবগতি আছে বা আমাদের এখানে যারা আলোচক আছে, দর্শক আছে, এর আগে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য আপনার মনে আছে নিশ্চয় কমনওয়েলথের মহাসচিব স্যার লিনিয়ান এসেছিলেন বাংলাদেশ। সংকট কিন্তু সমাধান হয়নি। 2014 সালে যখন একটা সংকট দেখা দিয়েছিল তখন কিন্তু জাতিসংঘের আন্ডার সেক্রেটারি তাবেলা মনে হয় ওনার নাম, উনি এসেছিলেন, সংকট সমাধান হয়নি। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ আপনি দেখবেন যে আমাদের নিজস্ব উদ্যোগে যে আলোচনাটা হচ্ছে ঐক্যমত কমিশনের, সেখানে প্রায় 95% ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। এখন আপনি যে কথাটি বলছেন, আপনি কি যদি 100% ঐক্যমত হয়ে যায় তাহলে আলোচনার কি খুব একটা প্রয়োজন ছিল? তাহলে ডক্টর ইউনূসের ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা অধ্যাদেশের মাধ্যমে বলতে পারতো যে এই আমার আলোচ্য সূচি, সুতরাং এটা আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আপনারা এটা মেনে নেন। তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আতিক ভাই বলেছে যে জনগণের আকাঙ্ক্ষা, 95% তো ইতিমধ্যে ঐক্যমত কমিশন পূরণ করতে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন, দেখেন আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য সবার আকাঙ্ক্ষা যে একটা নির্দলীয় সরকার, আপনি সেটার নাম যাই দেন, তত্ত্বাবধায়ক সরকার দেন, অন্তর্বর্তী সরকার দেন, অথবা নির্বাচন যাই দেন, ইতিমধ্যে কিন্তু সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে গেছে। এটা কি আপনি একটি বিরাট অগ্রগতি বলবেন না? আপনি দেখবেন আমাদের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে ব্যাপক ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং নির্বাহী বিভাগের মধ্যে তারা ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন আমাদের আর্টিকেল 70 যেটাকে বলা হচ্ছে সংসদ অকার্যকর হয়ে যাচ্ছে, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছিল, ইতিমধ্যে 2টাতে সবাই ঐক্যমত হয়েছে। আপনি দেখবেন একটা আপার হাউস তৈরির ব্যাপারে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, ঐক্যমত হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের পুলিশ সংস্কারের বিষয়ে ইতিমধ্যে সম্পূর্ণ ঐক্যমত হয়ে, এখানে কারো কোনো আপত্তি নেই। আমাদের আপনি দেখবেন এই যে আমাদের এই যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। আমাদের কিভাবে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে বলা হচ্ছে প্রাইম মিনিস্টারের ডিজাইন অনুসারে হয়। সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে সবাই সিদ্ধান্ত নিয়েছে যে স্পিকারের নেতৃত্বে একটি কমিটি হবে, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিদ্যালয়ের নেত্রী থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন এবং তৃতীয় রাজনৈতিক দলের ক্ষেত্রে। এই যে সাফল্যগুলো, এই সাফল্যগুলিকে আপনি ম্লান করে দেওয়ার জন্য, নস্যাৎ করে যাওয়ার জন্য আপনি শুধু একটি বিষয় নিয়ে এখন আপনি রাজপথে নেমেছেন, সেটা হলো পিআর। অথচ দেখেন ঐক্যমত কমিশনের যে কার্যপত্র অর্থাৎ এজেন্ডার মধ্যে আপনি কোথাও পিয়ারের কোনো আলোচনা ছিল না। তো সুতরাং আমরা মনে করি সামগ্রিক আলোচনাটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সামগ্রিক আলোচনার সুফলটা যাতে আমরা ঘরে না তুলতে পারি, যার জন্য খুব পরিকল্পিতভাবে একটা পিয়ারের পদ্ধতি বাংলাদেশে এখন কোন বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী এটাকে এখন নিয়ে আন্দোলন রাজপথে নেমেছে। এখন আপনি যদি আপনার যে কোনো আলোচনার কি সংখ্যাগরিষ্ঠের মতামত তো আপনার গণতন্ত্র, ডেমোক্রেসি, তা আপনার যদি আমি 95% প্রস্তাবে আমি একমত হয়ে যেতে পারি, তাহলে 5%-এর জন্য আমার এই সম্পূর্ণ প্রক্রিয়া কি নস্যাৎ হবে? কোনোভাবে হতে পারে। আরেকটি ব্যাপার আপনি দেখবেন যে আরেকটা বড় সংকট যেখানে আছে, আমি বুঝি না জামাত ইসলামের মতো বিজ্ঞ আইনজীবীরা এখানে আছে, বিজ্ঞ কনস্টিটিউশন যারা বোঝে তারা আছেন। ডক্টর ইউনূস সরকার একটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকারের মধ্যে বাংলাদেশের সব সেক্টর আপনি চলছে। আপনি দেখেন নির্বাহী বিভাগ চলছে, বিচার বিভাগ চলছে, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি আছে তারা চলছে। এর বাইরে গিয়ে সাংবিধানিক প্রক্রিয়া আপনার যে সরকারটা চলে, আপনি যেটা নির্বাহী আদেশের দরকার সেটা আপনি করবেন, যেটা আর যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচার আছে আমার দেশে। যেমন আপনি আমার আপার হাউস তৈরি করতে, এটা কিন্তু আমার বেসিক স্ট্রাকচার চেঞ্জ হবে, এটা মাস্ট আমার সংসদে কিন্তু অ্যামেন্ডমেন্ট আমার লাগবে। আপনি দেখেন আমার কেয়ারটেকার গভর্নমেন্ট, আমার কিন্তু একটা স্ট্রাকচার চেঞ্জ হতে হবে, এখানে আমার অ্যামেন্ডমেন্ট লাগবে। সুতরাং এই বিষয়গুলি সংসদে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তি ছাড়া আপনি কোন আদেশে, ওনারা একটা কথা বলছে যে সাংবিধানিক আদেশ, সাংবিধানিক আদেশ তো আপনি স্টিল একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বাংলাদেশে চলছে। তো এইটা যদি আপনি সাংবিধানিক আদেশ যদি দিতে যান, তাহলে ডক্টর ইউনূসের এই নিয়োগ বৈধ, অবৈধ, এই উপদেষ্টা মন্ডলী অবৈধ। বাংলাদেশে এতদিন পর্যন্ত যে কাজগুলি হচ্ছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সকল কিছু অবৈধ হবে। এর দায়িত্ব কি বাংলাদেশ জামাত ইসলামী নেবে? এই প্রশ্নগুলিকে আপনার মানুষের কাছে এখন সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে এই সাংবিধানিক কাঠামোর মাধ্যমে যতটুকু আমাদের অ্যাডজাস্ট করা যায়